ক্লাস 9-এর মেয়েরা, আজকে আমি পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইউরোপ থেকে আমি তোমাদের রিভিশন করাবো। তোমরা ভালো করে প্রশ্নগুলো স্ক্রিনে দেখতে পাবে। যে রুশ নভেম্বর বা বলশেবিক বিপ্লব, এটা 1917-তে ঘটেছিল, তার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। এই বিপ্লব তিনটি নামে পরিচিত: রুশ বিপ্লব, নভেম্বর বিপ্লব এবং বলশেবিক বিপ্লব। রুশ দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে 1917 খ্রিস্টাব্দে এই বিপ্লব রাশিয়া তথা বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লব ছিল শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষদের প্রাপ্য অধিকার দান করে রাশিয়ায় এক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করেছিল। এই বিপ্লবের কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে মধ্যযুগীয় সামন্ততন্ত্র। আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপে যখন প্রগতিশীল ভাবধারার প্রসার শুরু হয়ে গেছে, তখনও কিন্তু রাশিয়া ছিল একটি মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক রাষ্ট্র। ঐশ্বরিক ক্ষমতায় এই রোমানব বংশীরা বিশ্বাসী ছিল এবং দেশে একটি নিরঙ্কুশ রাজতন্ত্র চালিয়ে যাচ্ছিল। সেকেন্ড পয়েন্ট, কৃষকদের দুরবস্থা। আমরা দেখেছি 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার অবসান ঘটলেও কৃষি জমির মালিকানা না পাওয়ায় তাদের অবস্থা কিন্তু ভালো হয়নি। যে মিরদের ওপর তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই মিরগুলিও এই কৃষকদের শোষণ চালিয়ে যাচ্ছিল। নেক্সট হচ্ছে শ্রমিকদের দুরবস্থা। রাশিয়ায় সামান্য বেতন, সীমাহীন পরিশ্রম, অনাহার অর্ধাহারে বস্তি জীবনে এই শ্রমিকরা শোষণ অত্যাচারের জীবনে তারা চেয়েছিল যে জারতন্ত্রের পতন যদি না হয়, তারা কিন্তু কিছুতেই তাদের অবস্থা ভালো হবে না। নেক্সট হচ্ছে অধিকারহীনতা। জারতন্ত্রের শাসনে ভোটাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, বিভিন্ন নাগরিক অধিকার রাশিয়ার লোকেরা পেত না। সময় সুযোগে বেত্রাঘাত, আটক, সাইবেরিয়া নির্বাসন প্রভৃতি শাস্তির মাধ্যমে দেশবাসী যাবতীয় আশা আকাঙ্ক্ষা তারা দমন করত। নেক্সট হচ্ছে রাসপুটিনের ভূমিকা। অপদার্থ রুশ জার দ্বিতীয় নিকোলাসের শাসনকালে রাসপুটিন নামে এক ভণ্ড সন্ন্যাসীর ব্যাপক প্রভাব ছিল। শাসন পরিচালনা, আমলা, সেনাপতি, মন্ত্রী নিয়োগ ইত্যাদি তিনি প্রয়োগ করতেন। ফলে জনমানসে একটা বিশাল ক্ষোভের সৃষ্টি হয়েছিল। 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। এই 1917 খ্রিস্টাব্দের আগে আরেকটি বিপ্লব হয়েছিল, যেটা 1905। এই ড্রটস্কি বলছেন এই 1905 খ্রিস্টাব্দের বিপ্লবই ছিল 1917 বিপ্লবের মহড়া। নেক্সট হচ্ছে সন্ত্রাস। 1905-এ যাদের প্রধানমন্ত্রী পিটার স্টোলিপিনের নেতৃত্বে রাশিয়ায় এক সন্ত্রাসের শাসন শুরু হয়েছিল। ব্ল্যাক 100 নামে কুখ্যাত অপরাধীদের জেল থেকে মুক্তি দিয়ে জার বিরোধী কৃষক শ্রমিকদের বিরুদ্ধে তাদের লেলিয়ে দেওয়া হয়েছিল। হাজার হাজার বলশেভিক কর্মীকে নির্বাসনে পাঠানো হয়েছিল। রুশীকরণ নীতি। জারতন্ত্রের শাসনাধীনে রাশিয়া ছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার। পোল, ফিন, তুর্কি, আর্মেনীয়, জর্জীয়, ইউক্রেনীয় এই সমস্ত জাতিগোষ্ঠীগুলির উপর নিজস্ব ভাষা ও সংস্কৃতি মুছে দিয়ে তাদের ওপরে রুশ ভাষা ও সংস্কৃতি চাপানোর তারা চেষ্টা করেছিল। নেক্সট, বিভিন্ন বুদ্ধিজীবীদের অবদান। রুশ সাহিত্যিক টলস্টয়, তুর্গেনিভ, পুশকিন, গোর্কি প্রভৃতি এদের উপন্যাসগুলি রুশ যুবকদের চিন্তার জগতে পরিবর্তন আনে। বুকানিন ও কার্লমার্ক্সের চিন্তাধারাও জনগণের মনে বৈপ্লবিক চেতনা এনেছিল। ত্রুটিপূর্ণ বিদেশ নীতি। 1905 খ্রিস্টাব্দে ক্ষুদ্রাকৃতি জাপানের কাছে এবং প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানির কাছে সুবিশাল রাশিয়ার পরাজয় দেশের কিন্তু আত্মসম্মান নষ্ট হয়। ফলে জারের শাসনের অপদার্থতা ও দুর্বলতা তারা তুলে ধরে। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিলেও দেশে এক চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। প্রায় 1 কোটি সৈন্যের খাবার, রেশন ও রসদ জোগাতে 60 লক্ষ রুশ সেনার মৃত্যু, মূল্যবৃদ্ধি, বেকারত্ব প্রভৃতি রাশিয়ায় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সর্বোপরি এপ্রিল থিসিস, রাশিয়ায় প্রজাতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী কেরেনস্কি বলশেভিকদের উপর তীব্র অত্যাচার চালান। এই সময় বলশেভিক নেতা লেনিন বলশেভিক কর্মীদের সামনে তার বিখ্যাত এপ্রিল থিসিস, তা তোমরা পরে পড়বে, একটু আগে পড়েছো কিন্তু আমি রিভিশনও তোমাদের বলবো, 1917-তে ঘোষণা করেন
এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পরামর্শ দেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেনিনের পরামর্শে ট্রটস্কির নেতৃত্বে লাল ফৌজ রাজধানী পেট্রোগ্রাদ দখল করছে। কেরেনস্কি ভয়ে পালিয়ে গেলে বলশেভিকরা 1917 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে রাশিয়ার শাসন ক্ষমতা দখল করে। রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই সমাজতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন V.I. লেনিন। নেক্সট প্রশ্ন দেখব, জারতন্ত্রের আমলে রাশিয়ার সামাজিক অবস্থা কেমন ছিল? রাশিয়ার সমাজ ছিল খুব অনগ্রসর এই জারতন্ত্রের আমলে। ধনী অভিজাত এবং নিপীড়িত কৃষক সম্প্রদায়, এই দুটি সম্প্রদায় সমাজে ছিল। অভিজাত সম্প্রদায় ছিল সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত। কৃষক সম্প্রদায় ছিল, তাদের মধ্যে স্বাধীন কৃষক ও ভূমিদাস ছিল। এবং ভূমিদাসদের আমরা আগেই পড়েছি, তারা চরম শোষিত ছিল। 5 কোটি প্রায় তাদের জনসংখ্যা ছিল। ভূমিদাসদের শোষণ করা হতো, কারণ জমিদাররা এই ভূমিদাসদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করত। তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা বা আইনি অধিকার ছিল না। বেগাশ্রম খাটত। জীবনের এই দুর্দশার মাঝে তারা মাঝে মাঝে বিদ্রোহ করত। জারতন্ত্রের আমলে রাশিয়ায় কোনো সামাজিক ঐক্য বা সংহতি ছিল না। কৃষক ও ভূমিদাসদের অতিরিক্ত শোষণের ফলে তাদের সামাজিক অবস্থা অনেক শোচনীয় হয়ে পড়ে এবং তারা এই অবস্থা থেকে মুক্তির জন্যেই বিদ্রোহী হয়ে ওঠে। জারতন্ত্রের রাজনৈতিক অবস্থা দেখি, সেই সময় জারের ক্ষমতা ছিল স্বৈরতান্ত্রিক। তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন। সামরিক গভর্নর হিসেবে এবং গ্রামে মিরদেরকে তিনি সীমাহীন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাদের ক্ষমতা দিয়ে দিতেন এবং তারা সেইখানকার প্রত্যেককে শোষণ এবং নিপীড়ন চালিয়ে যেত। অভিজাতদের দিয়ে গড়ে ওঠা যে ডুমা ছিল রাজনৈতিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ এটি ছিল রুশ পার্লামেন্ট। এখানে কোনো রকম ভোটে তারা নির্বাচিত হতো না, মোটামুটি জারের নির্দেশেই চলত। অভিজাতরা যোগ্যতার পরিবর্তে বংশমর্যাদাকে গুরুত্ব দিয়ে তারা তাদের দখল করে রাখত পদমর্যাদাগুলিকে। দুর্নীতিপরায়ণ জারতন্ত্রের এই সীমাহীন দুর্নীতি থেকে আমরা দেখতে পাচ্ছি রাজস্ব বিভাগের কর্মচারীরা সরকারি অর্থ আত্মসাৎ করত। বিচারক ঘুষ নিয়ে ঘুষদাতার পক্ষে রায় দিত। তার মানে একটা অনৈতিক কার্যকলাপ সেই সময় চলছিল। কাউন্সিল অফ এম্পায়ার, জারের কাছে সহায়তার জন্য কাউন্সিল অফ এম্পায়ার নামে একটি সমিতি ছিল, যার পরিচালক এবং সদস্যদের নিয়োগ করতেন স্বয়ং জার। তারা আমরা দেখতে পাচ্ছি জারতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাশিয়ার যে রাজনৈতিক অবস্থা গড়ে ওঠে তা মানুষের কোনো মুক্তির উপায় ছিল না। ঐতিহাসিক ডিপসান বলছেন, স্বৈরাচার, অন্যায়, অবিচার এই জারতন্ত্রের বৈশিষ্ট্য ছিল। আমরা দেখব রাশিয়ার নার্দনিক আন্দোলন। রাশিয়ার নিহিলিস্ট বিপ্লবীরা জার দ্বিতীয় আলেকজান্ডারের হত্যা করেছিল 1881 খ্রিস্টাব্দে এবং মানুষ এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে। নিহিলিস্ট আন্দোলনের ব্যর্থতার পর রাশিয়ায় নার্দনিক আন্দোলন শক্তিশালী হয়। 1870-এর দশকে রাশিয়ায় নার্দনিক বা জনতাবাদী আন্দোলন সূচনা ঘটে। 1873-এ জনতার কাছে যাওয়া আন্দোলন, 1874-এ আন্দোলনকারীরা জনসংযোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় এবং নিহিলিস্ট আন্দোলন দুর্বল হয়ে পড়লে নিহিলিস্ট আন্দোলনকারীরাও এই নার্দনিক বা জনতাবাদী আন্দোলনে মিশে যায়। বিভিন্ন গ্রাম এবং শহরে যুবক যুবতীরা এই নিহিলিস্ট আন্দোলন তথা নার্দনিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং তারা তাদের কথা প্রচার করতে থাকে। সন্ত্রাসবাদ সেই সময় মাথাচাড়া দিয়ে উঠেছিল। দেশের সাধারণ মানুষকে এই আন্দোলন থেকে সরিয়ে না আসতে পেরে যারা সন্ত্রাসবাদের পথ ধরে এবং আন্দোলনকারীদের ওপর তীব্র দমনপীড়ন চালু করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সরকারি দমনপীড়নের কাছে শেষ পর্যন্ত আন্দোলন ব্যর্থ হয়। রাশিয়ার ইতিহাসে এই নার্দনিক আন্দোলনের গুরুত্বকে অস্বীকার করা যায় না। এই আন্দোলন প্রমাণ করে যে সন্ত্রাস নয়, কোনো আন্দোলনের সাফল্যের জন্য দরকার সুযোগ্য নেতৃত্ব ও সঠিক পরিকল্পনা। এই আন্দোলনের ব্যর্থতা রুশ বিপ্লবের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। নেক্সট যে প্রশ্নটা দেখব সেটি হচ্ছে রক্তাক্ত রবিবার। রাশিয়ায় এই রক্তাক্ত রবিবারের গুরুত্বপূর্ণ কি? 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি, রাশিয়ার নতুন ক্যালেন্ডার অনুসারে 22 জানুয়ারি এই রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে। শ্রমিকদের মিছিল, অর্থাৎ এই দিনে রবিবার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6000 শ্রমিক
ফাদার গ্যাপনের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল করেছিল। শ্রমিকদের দাবি ছিল কারখানায় কাজের সময়সীমা কমিয়ে 8 ঘন্টা করতে হবে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, সংবিধান সভা আহ্বান করতে হবে। মিছিলে যাদের পুলিশ বাহিনী গুলিবর্ষণ করে 1000-এর বেশি শ্রমিকের মৃত্যু ঘটে এবং 2000-এরও বেশি শ্রমিক আহত হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় রক্তাক্ত রবিবার নামে অভিহিত। বিপ্লবের প্রসারে আমরা দেখলাম লক্ষ লক্ষ শ্রমিক ধর্মঘটে সামিল হয়েছিল। বিদ্রোহীরা জমিদারের বাড়িগুলিতে আগুন লাগিয়ে দেয় এবং সেনাবাহিনীর একাংশ বিদ্রোহীদের সাথে যুক্ত হয়েছিল। আসলে জারতন্ত্রের শাসনের বিরুদ্ধে সবাই বিরক্তিতে যারা আন্দোলন করছে তাদের সাথে যুক্ত হতে চেয়েছিল। রক্তাক্ত রবিবার ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়ায় তীব্র আন্দোলন গড়ে ওঠে। শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে জারতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে তাতে কৃষক, ভূমিদাস ও সেনাদের একাংশ যোগদান করে এবং শেষ পর্যন্ত এই 1905-এর বিপ্লব ব্যর্থ হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে মার্চ বিপ্লব সম্বন্ধে লেখো। প্রথম বিশ্বযুদ্ধের আগে, আমি বারবার বলছি, মধ্যযুগীয় জারতন্ত্র, সামন্ততান্ত্রিক শোষণ, কৃষক ও শ্রমিকদের দুরবস্থা, অর্থনৈতিক সংকট রাশিয়ায় এক অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছিল। 1917 মার্চ মাসে দেশে এক জার বিরোধী বিপ্লব ছড়িয়ে পড়ে। জনমত গঠন। সেই সময় প্রাবধা বলে এক দলীয় পত্রিকার মাধ্যমে জনগণের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন প্রচার জনগণ ছড়াতে আরম্ভ করে। 8ই মার্চ থেকে 1917-র 8ই মার্চ থেকে পেট্রোগ্রাদ অর্থাৎ সেন্ট পিটার্সবার্গ শহরে প্রায় 80,000 শ্রমিক খাদ্যের দাবিতে ধর্মঘট মিছিল করেছিল। বিদ্রোহের তীব্রতা আমরা দেখেছিলাম যে মন্ত্রী ও সেনাপতিদের বন্দী করা হয়। পেট্রোগ্রাদ দখল করে পেট্রোগ্রাদ সোভিয়েত সেই সময় গঠন করা হয়। অর্থাৎ এই বিদ্রোহ এত ব্যাপক আকার ধারণ করেছিল, বিদ্রোহীরা থানা এবং আদালতগুলিতে আগুন লাগিয়ে দেয় এবং জারের সৈন্যদের একাংশ আমরা এখানেও দেখতে পেলাম বিদ্রোহীদের সাহায্য করতে এগিয়ে আসে। এই বিদ্রোহের ব্যাপকতায় জার দ্বিতীয় নিকোলাস 13ই মার্চ 1917 পদত্যাগ করতে বাধ্য হয় এবং প্রিন্স জর্জ লুভভের নেতৃত্বে রাশিয়ায় এক অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার এই বলশবিক বিপ্লবের চূড়ান্ত পর্যায়ের পূর্বে মার্চ বিপ্লব ছিল এক ব্যাপক জন আন্দোলন বা গণ আন্দোলন। আন্দোলনের চাপে জার পদত্যাগ করলে 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রাশিয়া সম্পূর্ণভাবে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এবার আমরা এপ্রিল থিসিস সম্বন্ধে পড়ব। রাশিয়ার জার নিকোলাস যখন 13ই মার্চ 1917-তে পদত্যাগ করলেন, প্রিন্স জর্জ লুভভের নেতৃত্বে দেশে একটি অস্থায়ী বুর্জোয়া প্রজাতান্ত্রিক প্রতিষ্ঠিত হয়। এই সরকার দেশে কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হলে আবার দেশে এক প্রবল বিদ্রোহ শুরু হচ্ছে। এর ইতিমধ্যে VI লেনিনের নেতৃত্বে রাশিয়ায় প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এক ব্যাপক বিদ্রোহ শুরু হচ্ছে। সুইজারল্যান্ডের নির্বাসন থেকে তিনি রাশিয়ায় ফিরে এসেছেন 16ই এপ্রিল 1917। বলশেভিক সরকার দলের কর্মীদের সামনে তার বিখ্যাত এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে এক কার্য বিবরণ তিনি তুলে ধরছেন। তার দাবিতে তিনি ঘোষণা করেছিলেন, বলশেভিকদের বিপ্লবের ফলে মার্চ মাসে জারতন্ত্রের পতন ঘটেছে, তাই রাশিয়ার শাসন ক্ষমতা বলশেভিকদের হাতেই থাকা উচিত। লেনিন বলশেভিক কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, প্রজাতান্ত্রিক সরকারের হাত থেকে এখনই ক্ষমতা কেড়ে নিতে হবে এবং তিনি চেয়েছিলেন জনগণের হাতে ক্ষমতা দেওয়া হোক, কারণ সাধারণ মানুষ নিয়ে গঠিত এই সোভিয়েতগুলির হাতে দেশের সমস্ত ক্ষমতা তুলে দিতে হবে। কারখানাগুলির দায়িত্ব দিতে হবে শ্রমিকদের উপর এবং কৃষকদের হাতে দিতে হবে জমি। তাহলে তার কর্মপরিকল্পনায় আমরা দেখতে পাচ্ছি যুদ্ধে বিরতি নিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, জমিদারদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বিলিয়ে দিতে হবে, উৎপাদন, বন্টন ও ব্যাংক ব্যবস্থার উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করতে হবে এবং শিল্পে তথা জাতীয়করণ করতে হবে। বলশেভিকদের শান্তি, জমি ও রুটি এই স্লোগান রুশবাসীর মধ্যে এক প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। লেনিনের ডাকে মানুষ দীর্ঘ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে বলশেভিক বিপ্লব সাফল্যের পথে এগিয়ে চলে। লেনিন তার এপ্রিল থিসিসে ঘোষণা করেন যে আমরা শ্রমিক, কৃষক ও সৈনিকের সোভিয়েত ছাড়া অন্য কোনো সরকার চাই না। প্রশ্ন দেখব, এই রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা কী ছিল?
নভেম্বর বিপ্লবের ফলে রাশিয়ায় বলশেভিক দলের নেতৃত্বে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়। এখানে বিশেষভাবে বলশেভিক নেতা লেনিনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করি, কারণ তিনি ক্ষমতা দখলের ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন জারতন্ত্রের পতন ঘটিয়ে বলশেভিকদের হাতেই সমস্ত ক্ষমতা তথা রাজনৈতিক ক্ষমতা প্রাপ্য দিতে হবে। তিনি বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের হাত থেকে বলশেভিকদের ক্ষমতা কেড়ে নিতে বলেন এবং এপ্রিল থিসিস আমরা এক্ষুনি যা পড়লাম, কৃষকদের হাতে জমি, শ্রমিকদের হাতে কলকারখানা এবং সোভিয়েতগুলির হাতে দেশে যাবতীয় ক্ষমতা তুলে দেওয়ার কথা তিনি বলেছেন। লেনিন বলেন যে ক্ষমতা দখলের পর বলশেভিক দলের কাজ হবে দেশের শান্তি প্রতিষ্ঠা করা, জমি বন্টন করা কৃষকদের মধ্যে, উৎপাদন ও বন্টন ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ স্থির করা, সাধারণ মানুষকে নিয়ে এক সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। প্রজাতান্ত্রিক সরকার এবং তার পরবর্তী মেনসেভিক দলের প্রধানমন্ত্রী কেরেনেস্কি বলশেভিকদের উপর তীব্র দমননীতি চালালে লেনিন ফিনল্যান্ডে আশ্রয় নিতে চলে যান। যুদ্ধে রাশিয়ার ধারাবাহিক পরাজয়, জিনিসপত্রের অগ্নিমূল্য, এই কেরেনেস্কি সরকারের জনপ্রিয়তা নষ্ট হয়। এই অবস্থায় লেনিনের নেতৃত্বে বা নির্দেশে ট্রটস্কির নেতৃত্বে রুশ লাল ফৌজ বিশেষ করে 7ই নভেম্বর কি করছে, পেট্রোগ্রাদ দখল করে কেরেনেস্কি পালিয়ে যাচ্ছে এবং লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশেভিক দলের সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হচ্ছে। তাহলে লেনিন ছিলেন বলশেভিক বিপ্লবের প্রধান যোদ্ধা। তারই নেতৃত্বে রাশিয়ায় এই বিপ্লব সফল হয় এবং সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়। এই জন্য ঐতিহাসিক ক্রিস্টোফার হিল বলেন, বলশেভিক বিপ্লব ছিল আসলে লেনিনেরই বিপ্লব। এবার আমরা দেখব এই রাশিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে রুশ বিপ্লবের প্রভাব কি ছিল। আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি যে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। রাশিয়ার নতুন নাম হচ্ছে ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। সাম্যবাদ প্রতিষ্ঠা হচ্ছে, সমস্ত পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়ে বিশ্ব ইতিহাসে প্রথম সাম্যবাদী রাষ্ট্র হিসেবে গঠিত হচ্ছে। ব্যক্তিগত মালিকানার অবসান ঘটিয়ে সমস্ত কিছুতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শুরু হচ্ছে। কৃষক এবং শ্রমিকদের স্বার্থ সবচেয়ে অগ্রে রাখা হচ্ছে, অর্থাৎ জমিগুলি বাজেয়াপ্ত করে কৃষকদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সমস্ত কলকারখানার ব্যক্তি মালিকানার অবসান ঘটিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে শ্রমিকদের হাতে এগুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। অরুশদের মর্যাদা দান, যে রুশীকরণের ফলে যারা অরুশদের ওপর রুশের সমস্ত কিছু চাপিয়ে দিচ্ছিল, সেই সময় আমরা দেখতে পেলাম অরুশ জাতিগুলি নিজেদের অধিকার ও মর্যাদা ফিরে পেয়ে রুশ জনজীবনের সঙ্গে আবার তারা মিশে সেখানে থাকতে শুরু করছে। রুশ বিপ্লবের গুরুত্ব রাশিয়ার অভ্যন্তরে সীমাবদ্ধ ছিল না, বিশ্বে নানা দেশের প্রভাব পড়ে। ইএইচ কারের মতে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার পর বলশেভিক মতবাদ একটি বিশ্ব আন্দোলনে পরিণত হয়। আসলে বলশেভিক বিপ্লবের পর 1918 থেকে 1921 পর্যন্ত রাশিয়ার অভ্যন্তরীণ গৃহযুদ্ধ ও বৈদেশিক আক্রমণ দেশে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছিল। এই সময় বলশেভিক সরকারের গৃহীত অর্থনীতি জরুরি সমাজতন্ত্র নামে পরিচিত হয়েছিল। বা তোমরা স্ক্রিনে কিছু 2 নম্বরের প্রশ্ন দেখতে পাবে। মেয়েরা সেই সময় তোমরা এই প্রশ্নগুলো কিন্তু বাড়িতে প্রত্যেকে তৈরি করবে, কারণ তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর এই সমস্ত প্রশ্নগুলি আসে, সেগুলো তোমরা অবশ্যই তৈরি করবে। আমি কিছু স্ক্রিনে 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, আর নেক্সট দিন আবার পরবর্তীটা আমরা আলোচনা করব এবং এখান থেকে কিছু প্রশ্ন আমি একসাথে আলোচনা করব। তোমরা স্ক্রিনে হয়তো অতিরিক্ত কিছু প্রশ্ন দেখতে পাবে, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই অভ্যাস করবে। বিশেষ করে রাশিয়া নিহিলিস্ট আন্দোলন, দ্বিতীয় আলেকজান্ডারের কৃতিত্ব সেই সময় রাশিয়ার ডুমা ও জেমস টেভোকি, কুলাক কাদের বলা হয়, এগুলো কিন্তু তোমরা বিভিন্নভাবে তোমরা উত্তর তৈরি করবে। মেনসেভিক ও বলশেভিকের অর্থ কি? মেনসেভিক হচ্ছে সংখ্যালঘু আর বলশেভিক হচ্ছে সংখ্যাগুরু, ঠিক আছে। তারপরে হচ্ছে ভূমিদাস যে মুক্তি ঘোষণাপত্র হয়েছিল না, তার ত্রুটি বা কুফলগুলো আমরা আগেও আলোচনা করেছি, তোমরা এখানেও একটু পড়ে নেবে। প্রথম নিকোলাসের গুরুত্বপূর্ণ অবদান বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি তিনি একটি নতুন আইন সংহিতা তৈরি করেছিলেন আর শিল্পের বিকাশে কিছু নজির তিনি রেখে গিয়েছিলেন। মির কি? আমরা দেখেছিলাম যে মির হচ্ছে গ্রামীণ সমবায় সমিতি, যেটা 1861-তে যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস অবসান করার পর মুক্ত কৃষকদের এদের ওপর দায়িত্ব দিয়েছিল। এছাড়াও কিছু প্রশ্ন তোমরা মেয়েরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এক কথায় নৈরাজ্যবাদের জনক কাকে বলে, রাশিয়ার পার্লামেন্টের নাম কি,
রাশিয়ার দুটি বিবদমান শক্তির নাম লেখো, বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার নতুন নামকরণ কি হয়, RSDWP রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি নার্জনিক আন্দোলনের ব্যর্থ হওয়ার। এগুলো আরও অনেক প্রশ্ন, তোমরা টেক্সট বুক ভালো করে পড়বে। এছাড়া অন্যান্য যা কিছু আছে প্রশ্ন উত্তরের বই, সেগুলো থেকে তোমরা এই অধ্যায়টা ভালো করে তৈরি করবে।